नमस्कार दर्शक बंधुरा इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। मोटात्व এই মোটাত্ব যেন আজকের দিনে একটা বিভীষিকা। মোটাত্ব শুধুমাত্র আমাদের বাহ্যিক যে চেহারার উপর প্রভাব ফেলে তাই নয়, মোটাত্বের কারণে কিন্তু আমাদের নানা ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো ভয়ানক। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকেই তো চাই একটা রোগা সুন্দর ছিপছিপে সুঠাম দেহ, কিন্তু সেটা কি পাওয়া অত সহজ? কিন্তু আমরা চেষ্টা করলে পেতে পারি। কিভাবে? আছে কি এমন কোনো রোগা হওয়ার ওষুধ? আজকে সেই নিয়ে কথা বলবো। আর সেই নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, কনসালটেন্ট ফিজিশিয়ান। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আমার এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই ফিডব্যাক ওনাদের জেনে লিখে জানাবেন। মোটা কাকে বলেন আপনারা? দেখুন, মোটার ডেফিনেশন না ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য দেশ এবং আমাদের দেশে কিছুটা ভ্যারি করে। কারণ আমাদের দেশে সবাইকে দেখবেন একটা বয়সের পর মধ্যপ্রদেশ বড় হচ্ছে। বাইরের দেশে কিন্তু তাদের ভুঁড়িটা শুধু বাড়ে তা না, ওভারঅল ফ্যাট অ্যাকুমুলেট করে। সুতরাং আমাদের দেশে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমরা একটা ক্যালকুলেশন করতেই পারি হাইট ইন সেন্টিমিটার, ওয়েট ইন কেজি করে বডি মাস ইন্ডেক্স কত হয়, সেটা ধরুন 25-এর উপর হলে আমরা মোটা বলি। কিন্তু আমাদের দেশে যেহেতু শুধুমাত্র অ্যাবডোমিনাল ওবেসিটি আছে, বডি মাস ইন্ডেক্সকে যদি আমরা বলি যে এটা 25-এর বেশি তাহলে আপনি মোটা, তা নয়। আমাদের দেশে কিন্তু ওয়েস্ট হিপ রেশিওকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ যদি পেটের ভুঁড়ির মাপ আর হিপের রেশিও যদি দেখা যায় যে ওয়েস্ট বেশি আছে, অর্থাৎ ভুঁড়ি বেশি আছে, তাহলে আমরা মোটা বলি। কীরকম? আপনি ওয়েস্টের মাপ নেবেন, অর্থাৎ ভুঁড়ির মাপ নেবেন, একদম প্যান্টের যে বোতামটা আছে তার ঠিক উপরে, অর্থাৎ ন্যারোয়েস্ট পার্ট, যেটা সবচেয়ে সরু পার্ট আপনার পেটের, সেই জায়গাটা। আর হিপের নেবেন যেটা ওয়াইডেস্ট পার্ট অফ দ্য হিপ, দিয়ে ভাগ করুন। করে যদি এটা ছেলেদের ক্ষেত্রে 0.9 হয়, তার 0.9-এর তলায় হওয়া বাঞ্ছনীয়, মেয়েদের ক্ষেত্রে 0.85-এর তলায় হওয়া বাঞ্ছনীয়। এর বেশি যদি হয় তাহলে আমরা মোটা বলি, আর যদি 1-এর উপরে হয় তাহলে ডেফিনেটলি খুবই মোটা। সুতরাং মোটার ডেফিনেশন আমরা কিন্তু জাস্ট দেখতে মোটা লাগছে বলে আমরা মোটা বলবো তা না, তার হাইট ওজন দেখে করতে পারি। তাদের সবচেয়ে ভালো হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও দেখে মোটা ডিটারমাইন করুন। স্যার, আজকের দিনে মোটাত্ব শুধু চেহারার খারাপ লাগে এটার জন্য নয়, বা বিভিন্ন ধরনের পোশাক পরতে পারি না তার জন্য নয়, মোটাত্বের কারণে আপনারা সবসময় বলে থাকেন যে বিভিন্ন অসুখ বাড়ছে। আমি একটু আপনার কাছে জানবো যে কি কি অসুখ বাড়ে। আসলে মোটাত্ব না একটা ডিজিজ। এই সম্পর্কে এবছরের জানুয়ারিতে ল্যান্সেটে একটা প্রমাণিত হয়েছে যে ক্লিনিক্যাল ওবেসিটি একটা ক্রনিক ডিজিজ, যেটা কিন্তু কজড বাই কী কারণে হয়? ইনক্রিজিং ওবেসিটি, অ্যাডিপোসিটি মানে শরীরে ফ্যাট সেল বেশি রয়েছে, সেটা থাকার জন্য একটা ক্রনিক ডিজিজ হয়, যেটাকে আমরা ক্লিনিক্যাল ওবেসিটি বলি। এটা কিন্তু আপনার শরীরের মাপ দেখে বলছে না। এখন যদি কারোর দেহে প্রচুর ফ্যাট সেল বেশি থাকে, আমাদের প্রথমে ধারণা ছিল, আমি 10 বছর আগের ধারণায় বলি, যে ফ্যাট সেল ভাবা হতো একটা ইনার্ট সাবস্টেন্স, কোনো অসুবিধা করে না, কোনো ইনফ্লামেশন করে না। কিন্তু তারপর দেখা গেল যে যদি ফ্যাট সেল অত্যধিক থাকে, ধরুন লিভারে যদি ফ্যাট সেল অ্যাকুমুলেশন বেশি হয়, ইনফ্লামেশন হতে থাকে, লিভার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়, ফাইব্রোসিস হয়, অর্থাৎ আমরা কিন্তু লিভার ফেলিওরের দিকে যেতে পারি। সেরকম ফ্যাট টিস্যু না একটা ইনফ্লামেশন তৈরি করে, এবং যে কোনো ইনফ্লামেশন আমাদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের যে রক্তবহা নালীগুলোকে বন্ধ করে দেয়। সেই জন্য রিসেন্টলি ল্যান্সেটের মতো জার্নাল
মোটাত্বকে বা স্থূলত্বকে একটা ক্রনিক ডিজিজ বলে আখ্যান দিয়েছে, এবং সেটা সবচেয়ে বড় কথা আমাদের দেশে ক্রমবর্ধমান। স্যার, তাহলে আমরা রোগা হব কি করে? না, ফার্স্ট আপনাকে বুঝতে হবে আমাদের দেশের সমস্যা হচ্ছে প্রায় 10 কোটি মোটা ভারতীয়। এবার এটা না আরবান এবং রুরাল ডিস্ট্রিবিউশন আলাদা আছে। রোগা হতে গেলে আপনি কতটা রোগা হতে হবে সেটা আপনি আন্দাজ করে নিন। ধরুন আপনার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, আপনি -100 করুন, তার মানে আপনার 60 কেজি বডি ওয়েট হওয়া দরকার। খুব রাফ হিসেব, বডি যেটা ওয়েট হবে, হাইট হবে সেন্টিমিটার -100 ইজগাল টু ওয়েট ইন কেজি। এবার তার সাথে মেয়েদের ছেলেদের একটু ফারাক থাকে, তাহলে আপনি টার্গেট ওজনটা পেয়ে গেলেন। এবার কখনো তাড়াহুড়ো করে কেউ যেন রোগা না হয়, তাহলে অনেক ক্যাটাস্ট্রফি হয়, যেটা আপনারা কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখেছেন, একজন রোগা হতে গিয়ে মারা গেছে। কারণ রোগা হবেন ঠিক আছে, আমরা দূর করতে চাই অ্যাডিপোজ টিস্যু, ফ্যাট সেলকে, কিন্তু আমরা প্রোটিন ঠিক রাখতে চাই, আমরা আমাদের শরীরে হাড়ের জোর ঠিক রাখতে চাই, মাংসগুলো ঠিক রাখতে চাই, আর কিছুটা ফ্যাট তো দরকার। সুতরাং রোগা হওয়ার প্রথম উপায় হচ্ছে আপনি টার্গেটটা ঠিক করলেন, যে আপনার টার্গেট হচ্ছে 10% বডি ওয়েট কমানো ওভার নেক্সট 6 মান্থস। আপনি কখনো খুব বেশি অ্যাচিভ করার চেষ্টা করবেন না। ধরুন 90 কেজি ওজন আপনার, আপনি 9 কেজি 6 মাসে কমান। কিভাবে কমাবেন? ফার্স্ট আপনি দেখুন আপনি খাবারটা কি খাচ্ছেন। আমরা অজান্তে প্রচুর ক্যালোরি খেয়ে ফেলি সফট ড্রিঙ্কসের মাধ্যমে। এক একটা সফট ড্রিঙ্কস আপনি দেখবেন, সেটা কালো রঙের হোক বা সাদা রঙের হোক, চিনির গোলা, প্রচুর তাতে ক্যালোরি থাকে। তাছাড়া আমরা ফাস্ট ফুড খুব বেশি খাই, তাতেও প্রচুর খাওয়া হয়ে যায়। আজকাল অ্যালকোহল ইনটেক ক্রমশ বাড়ছে। এবার অ্যালকোহল অ্যাজ সাচ প্রচুর ফ্রি ক্যালোরি দেয়, তার সাথে অ্যালকোহলের সাথে যে চাট খাওয়া হয় সেগুলোতেও কিন্তু প্রচুর ক্যালোরি থাকে। আর আরবানাইজেশনের সাথে শহরাঞ্চলের লোকেরা কি হচ্ছে, এখন হাঁটা চলা করে না। আমাদের সময় আমরা স্কুলে হেঁটে যেতাম, এখন কিন্তু বাবা মারা তাদের নিজেদের গাড়ি করে পৌঁছে দেয়। যারা হেঁটে যাচ্ছে, গরিবের ঘরে কিন্তু এখনও মোটাত্বটা পৌঁছয়নি। মোটাত্ব বা স্থূলত্ব হয়েছে আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মধ্যে। যারা বড় লোক তারা আবার স্থূলত্বের অসুবিধা সম্পর্কে ওয়াকিবহাল, তারা সেই জন্য জিম করতে থাকে। পাশ্চাত্য দেশে বা বড় বড় হোটেল টোটেলে যদি দেখেন, জিম তাদের মাস্ট। ওরা সকালে উঠে 1 ঘন্টা জিম করবেন। অর্থাৎ রোগা হওয়ার মূল মন্ত্র, যতটা ক্যালোরি আপনি খাবেন তার চেয়ে বেশি ক্যালোরি বার্ন আউট করতে হবে। ক্যালোরি খাওয়া কমান, হাঁটুন, এক্সারসাইজ করুন, জিম করুন, এটাই হচ্ছে একমাত্র। সুতরাং ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের সুষম ডায়েট করুন। সুষম ডায়েট মানে আপনার ডায়েটের মধ্যে 50% থাকবে কার্বোহাইড্রেট, আপনার 20 to 30% থাকবে প্রোটিন, যেটা আমরা খুব নেগলেক্ট করি, আর 10% ফ্যাট, যেটা এসেনশিয়াল। ফ্যাট একদম রেস্ট্রিক্টেড ফ্যাট খাবো না, আমি তেল খাই না, আমি মোটা হব বলে তেল খাই না, এইসব ধারণা ভুল। মোটা হয় ক্যালোরির জন্য, ক্যালোরি থাকে কার্বোহাইড্রেটে। সুতরাং আমাদের দেশে যেহেতু কার্বোহাইড্রেট বেসড ডায়েট, আমরা ভাত রুটি বেশি খাই, পাশ্চাত্য দেশে মাংস বেশি খায়, সেই জন্য আমাদের দেশে স্থূলত্বের হার এত বেশি। স্যার, সরাসরি কি কোনো রোগা হওয়ার কোনো ওষুধ আছে যেটা দিয়ে মানুষ অল্প সময়ের মধ্যে রোগা হয়ে যেতে পারে? হ্যাঁ, বহু ওষুধ আগে এসেছে এবং পরে প্রমাণিত হয়েছে এটা ঠিক নয়, কিন্তু রিসেন্টলি একটা ওষুধ এসেছে, টিরজেপেটাইড নাম। ওষুধটা বিচ্ছিরি নাম, মনে রাখাও মুশকিল, কিন্তু এটা ইউএসএফডিএ 2024 ডিসেম্বরে ওটা অ্যাপ্রুভ করেছিল নাক ডাকার ওষুধ হিসেবে, নাক ডাকা সারানোর। আপনারা নিশ্চয়ই জানেন যারা মোটা হয় তাদের কতগুলো প্রবলেম হয়। 1 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়, তাদের সুগার বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে, লিভার ভালো কাজ করে না, তাদের শরীরে ট্রাইগ্লিসারাইড বেশি হয় এবং তাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি হয়। এগুলো সব মিলিয়ে কিন্তু মোটাত্ব।
এবং এই নাক ডাকাটা একটা সত্যি খুব বাজে অসুখ, এবং তাতে কি হয়, বহু লোক সকালবেলা আচ্ছন্ন থাকে, ঠিক কাজে মন বসাতে পারে না। নাক ডাকার জন্য আমাদের স্থূলত্ব আমরা কমাতে বলি। তা প্রথমে ওষুধটা এসেছিল সুগার কমায়, ওজন কমায়, ভালো কথা। তারপর ইউনাইটেড স্টেটসের FDA রেকমেন্ড করে যে এটা শুধুমাত্র স্থূলত্ব কমানোর জন্য দেওয়া হতে পারে, তার সুগার কমানোর কোনো দরকার না থাকলেও তাকে দেওয়া যেতে পারে। এবং লাস্ট ডিসেম্বরে বলেছে যে তার ডায়াবেটিস থাকুক বা মোটা থাকুক, যাই থাকুক, তার নাক যদি ডাকে আমরা এই ওষুধটা ইউজ করতে পারি। এবং ভারত সরকারের যে আমাদের অ্যাপ্রুভাল কমিটি গত বছর জুন মাসে অ্যাপ্রুভাল দিয়েছে যে ওই ওষুধটা আমরা ইউজ করতে পারি যদি পেশেন্টের ডায়াবেটিস না থাকে, তা সত্ত্বেও যদি মোটা হয়। মুশকিলটা হচ্ছে ওষুধটা দামি, ওষুধটা ইঞ্জেকশন, এবং ওষুধটা না বেশ কিছু সাইড এফেক্ট আছে। খুব সংক্ষেপে বলি, ওষুধটা নিলে ভীষণ গা গোলায়, বমি বমি ভাব। যাদের থাইরয়েডের অসুবিধা আছে ওষুধটা নেওয়া যায় না, যাদের প্যানক্রিয়াসের অসুবিধা আছে ওষুধটা নেওয়া যায় না। আর আমাদের দেশে সবচেয়ে অসুবিধা হচ্ছে দামের ব্যাপারটা, আর এটা খুব রিসেন্টলি আমাদের দেশে এসেছে। সুতরাং একমাত্র সময়ই বলতে পারবে যে এটা ঠিক ওষুধ না ভুল ওষুধ। তবে US FDA যখন অ্যাপ্রুভ করেছে 2023, এখনও অ্যাপ্রুভাল বজায় রেখেছে। পসিবলি দিস ইজ দ্য অনলি মেডিসিন হুইচ ক্যান রিডিউস, আপনার বডি ওয়েট কমাতে পারে অন্য কিছু অসুবিধা না করে। রোগা হবার জন্য কোন বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি? 1 নম্বর হচ্ছে জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। নাম্বার 2 হচ্ছে হাঁটুন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে চলে যান। 12 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং কারোর শরীরে কোনো খারাপ কিছু করবে না। অর্থাৎ রাত 9টার মধ্যে আপনি ডিনার করে নিন, সকাল 9টায় ব্রেকফাস্ট করুন। এই 12 ঘন্টা জল বা লিকার চা উইদাউট চিনি বা দুধ খাবেন, জল খেতে পারেন। আর বাকি যে 12 ঘন্টা আছে সেই 12 ঘন্টায় জাঙ্ক ফুড অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখবেন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়েও বেশ কিছুটা রোগা হতে পারবেন। এটা খুব সহজভাবে রোগা হওয়ার। আর ডেফিনেটলি শাকসবজি বেশি খান, পেট ভরে থাকবে। আপনি সকালবেলায় একটু ছাতু খান, চিয়া সিড খান, ডালিয়া খান, যাতে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। জাস্ট এইভাবেই আমরা রোগা হতে বলি। আর যাদের হাঁটার স্কোপ নেই বলি বাড়ির মধ্যেই হাঁটুন। আর যাদের হাঁটার স্কোপ নেই, বাড়ির কাছে জিম আছে, তারা ট্রেডমিলে হাঁটুক, প্রোভাইডেড তার কার্ডিয়াক কোনো প্রবলেম না থাকে। স্যার, লাস্ট একটা প্রশ্ন। প্রতিদিন আমরা সকালে উঠে চায়ের সঙ্গে বিস্কুট খাই, এই বিস্কুট খাওয়াটা আমাদের কি সঠিক করছে? যদি একটা বিস্কুট খাওয়া যায় অসুবিধা নেই। আর চায়ে যদি আমরা চিনির মাত্রা একদম কমিয়ে দিতে পারি, দুধ যদি বন্ধ করতে পারি, আমরা ওখানেও বেশ কিছুটা ক্যালোরি আমরা ঠিক করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, আমরা দারুণ কিছু ইনফরমেশন পেলাম স্যারের কাছে। তো আশা করি স্যার যেভাবে বোঝালেন, আমরা দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা একটা সঠিক গাইডলাইন পেলেন, এবং রোগা হওয়াটা যে আজকের দিনে কতটা প্রয়োজনীয় সেটাও বুঝতে পারলেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।